আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ কি অবস্থা তোমাদের? টেনশনের কিছু নাই, তোমাদের রাজু ভাইয়া উপস্থিত হয়ে গেছে। তো এসএসসি 25-এ যারা এই টেস্ট পেপার এক্সাম দিছো, তারা অনেকে একদম চিন্তা শেষ যে ভাইয়া বায়োলজির কি অবস্থা হবে, এ প্লাস উঠবে কিনা, বাবা মাকে কি বলবো, বন্ধু বান্ধবদের কি বলবো। কারণ তারা তো অনেক এগিয়ে গেছে, তাদেরকে যে প্রশ্নই করা হয় না কেন সেইভাবে অ্যান্সার দিচ্ছে, কিন্তু আমি তো কিছুই জানি না। আমার বেসিক তো একদম জিরো। কি করা যায়? এখন আমি বিভিন্ন কোচিং সেন্টারে যাচ্ছি, পরীক্ষা দিচ্ছি, আবার চলে আসতেছি। এই যে যাওয়া আসা এবং পরীক্ষা নেওয়া এভাবে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। হাতে হ্যান্ডসেটে কিছু কোশ্চেন ধরে দিচ্ছে, সেগুলো সলভ করতে করতে দিন যায়, কিন্তু কিছু বুঝতেছি না যে শব্দগুলো কি কি। তো তোমাদের এই এসএসসি 25 এক্সাম হবে হলো এপ্রিলের 10 তারিখ থেকে স্টার্ট হবে। তা হাতে এখনো সময় আছে 3 মাসের মতো। যেহেতু নতুন বছর নতুনভাবে শুরু হচ্ছে, আমিও চাই তোমরা যেন নতুনভাবে হাসি খুশি থাকো। তা আমিও নতুনভাবে কোনো কিছু করার চেষ্টা করতেছি। মূলত আমি এসএসসি নিয়ে খুবই এসএসসি নিয়ে পড়াই, কিন্তু তোমাদের এসএসসি 25 ব্যাচদের আমি একটা টার্গেটে রাখছি যেন তোমাদের কিছু ভালো সার্ভিস দিতে পারি। কারণ 3 মাসে ভালো সার্ভিসের জন্য তোমরা যেন একটু এ প্লাস পেয়ে একটা হাস্যজ্জ্বল অবস্থায় থাকো। তো মূলত এক্সামটা হবে হলো তোমার রোজার পরেই। তে ঈদের পর এক্সামটা হবে। তে কেমন একটা অনুভূতি হওয়া দরকার। তে এই জন্য আমি তোমাদেরকে কিছু সাজেস্ট করব। তোমাদের যে 14টা অধ্যায় আছে বায়োলজি, তে কিভাবে পড়লে কিভাবে কি করা যাবে, কিভাবে স্ট্র্যাটেজি খাটানো লাগবে, মাস্টার প্ল্যানটা কি, কি কি ভুল হচ্ছে না হচ্ছে, এগুলো সব কিছু নিয়ে আজকে তোমাদের আলোচনাটা করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা, এতে তোমাদেরই উপকার হবে। তো প্রথম কথা হলো যে ভাই এসএসসি 25-এ সিকিউ এবং এমসিকিউ কই বই থেকে হবে? অধ্যায় তো অনেকগুলা, 14টা অধ্যায় মিলে এই বইটা। তো মূলত আমি একটা প্যাটার্ন করছি সিকিউর জন্য এবং এমসিকিউর জন্য। তো এখানে সিকিউর জন্য আমি 6টা অধ্যায় দিছি, এমসিকিউর জন্য 8টা অধ্যায় দিছি। তবে এর মধ্যে এখান থেকে কিছু কিছু অংশ এর ভিতর আসবে। তা আমি ধীরে ধীরে প্রত্যেকটা অংশ একটু ব্যাখ্যা করি। তো দেখো, এখানে সিকিউ অংশ প্রথমে বলছিল রেচন প্রক্রিয়া। হ্যাঁ, রেচন প্রক্রিয়া জিনিসটা কি, এখানে কিডনি নিয়ে আলোচনা করা হয়েছে। কিডনি মানে কিভাবে আমাদের ইউরিয়া গঠিত বর্জ্য পদার্থ দেহের বাইরে ত্যাগ হয়, বের করে দেওয়া হয়, সেখানে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। যেমন নেফ্রন এখানে কিভাবে কাজ করে এবং পরবর্তীতে ডায়ালাইসিস কি জন্য করা হয়, এগুলো নিয়ে এই অধ্যায়ে কাজ করা হয়েছে। এবং এখান থেকে একটা সৃজনশীল আসবেই। দ্বিতীয় অধ্যায়টা আমি দিছিল, সেটা হলো জীবের প্রজনন। ভাই জীবের প্রজনন জিনিসটা কি, এখানে মাইটোসিস মেসিসের কিছু কথা আছে। পরবর্তীতে আমরা দেখবো জবা ফুল নিয়ে কিছু কথা বলছে এবং পরাগায়ন না কথা বলছে। পরাগায়নে স্বপরাগায়ন, পরপরাগায়ন, বায়ু পরাগায়ন না পানি পরাগায়ী, পতঙ্গ পরাগায়ী, এগুলো নিয়ে কথা বলছে। তারপর আমরা দেখবো কি, এখানে পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট, তারপর নিষেক, তারপর স্পোর নিয়ে এই অধ্যায়ে কথা বলছে এবং সর্বশেষ এইডস রোগের কথা বলা হয়েছে। তো এই অধ্যায় থেকে কি হবে, একটা সৃজনশীল অবশ্যই মাস্ট বি আসবে। এরপরে দিচ্ছে হলো কি, জীবের বংশগতি ও বিবর্তন। জীবের বংশগতি ও বিবর্তনে এখানে মাস্ট বি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ডিএনএ, অর্থাৎ ক্রোমোজোম কিভাবে গঠন করা হয়, ডিএনএ কিভাবে তৈরি হয় এবং এখানে ডিএনএ আর এর মধ্যে পার্থক্য কি। যেমন আমরা জানি কি ডিএনএ তে কি থাকে, তোমার অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থেকে কোথায়, আরএনএ তে। এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবং এখানে তুমি আরো দেখবা, এখানে তোমার কালার বনন্দতা এবং তোমার থ্যালাসেমিয়া রোগ নিয়ে এখানে আলোচনা করেছে, যা অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে এখানে আরেকটা জিনিস আমি কমন পেয়ে গেলাম। এরপরে আমি দেখবো কি জীবন ও শক্তি। জীবন ও শক্তিতে দেখবো সালোক সংশ্লেষণ বিদ্যমান আছে, অর্থাৎ গ্লুকোজ নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এখানে তোমার বলা হয় কি, তোমার বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলা হয় কেন, এই কথাটার ব্যাখ্যা দেওয়া হয়েছে এই অধ্যায়। এবং এখানে বলছে আলোক আলোক নিরপেক্ষ নাকি আলোক নির্ভর, এগুলো কথা বলা হয়েছে। হ্যাস হ্যাস চক্র এবং ক্যালভিন চক্র নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি সবাত এবং অবাত শ্বসন নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো সবাত এবং অবাত শ্বসনের যদি আমি বলতে চাই, এখানে অনেক কিছু তোমার ব্যাখ্যা আছে। তবে গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড কিভাবে তৈরি হয়, এগুলা তুমি যদি জানতে পারো তাহলে তোমার জন্য এটা উপকৃত হবে। এরপরে দেওয়া ছিল কি জীবকোষ ও টিস্যু। জীবকোষ দ্বারা বোঝাচ্ছে কি কোষ কিভাবে তৈরি হলো। এরপরে আমরা দেখবো কি মাইটোকন্ড্রিয়া কে শক্তিঘর কেন বলা হয়, প্লাস্টিডকে খাদ্য রূপান্তর অঙ্গাণু কেন বলা হয়। তারপর
তোমার দেখবো হলো নিউক্লিয়াস কে কোষে মস্তিষ্ক কেন বলা হয়, এটা আমরা দেখবো কি জীবকোষে। এবং টিস্যুতে দেখবো এখানে দুই ধরনের টিস্যু নিয়ে আলোচনা করেছে, সরল টিস্যু এবং জটিল টিস্যু। এবং সরল টিস্যুতে দেখবো কি এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, যা অত্যন্ত ইম্পর্টেন্ট। তিনটা বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া থাকলো, সিকে তোমাকে চিহ্নিত করতে হবে যে এটা কই থেকে আসছে, তাহলে তুমি এখানে তুমি এটাও কমন পেয়ে গেলা। সর্বশেষ দেখবা এখানে কি কোষ বিভাজন। তো কোষ বিভাজন তো আমরা অনেক পড়াইছি, তিন ভাগে ভাগ করা হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এর ভিতরে মাইটোসিসকে তোমার সমীকরণিক বিভাজন কেন বলা হয়, এটা খ নম্বর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। পাশাপাশি পাঁচটা ভাগে ভাগ করা হয়, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রত্যেকটা পর্ব এটা এখানে কি অনেকটা ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি দেখবো কি মিওসিস, মিওসিসকে কেন রাসমূলক বিভাজন বলা হয়, এটা আমরা দেখবো কি এবং এদের গুরুত্বটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে আমি যেগুলো টপিক বললাম প্রত্যেকটা অধ্যায়ে, এগুলা কি অবশ্যই সিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। পাশাপাশি কি আমি মনে করো এখানে এমসিকিউ গুলো যা আছে এগুলো আমি বলে দেব ধীরে ধীরে, তোমরা অবশ্যই দেখো। তো পরবর্তী এটা তো 6টা অধ্যায় চলে গেল। তো ভাইয়া 6টা অধ্যায়ের পর আমি যদি দেখি ভাই আরো কিছু অধ্যায় সিকিউ করতে চাই, সেটার জন্য আমি কি কি দেখতে পারি? অবশ্যই আমি এই যে এখানে তিনটা প্যাটার্ন করে রেখে দিছি, তুমি এই তিনটা দেখতে পারো সিকিউর জন্য। কারণ কি 6 আর 3 9টা অধ্যায়, তোমাকে তুমি যদি 8টা অধ্যায় সুন্দরভাবে পড়ে যাও তাহলে তুমি অবশ্যই 5টা সৃজনশীল অনায়াসে করতে পারবে এবং তুমি A+ তুলতে পারবা। তো দেখো জীব প্রযুক্তি এখানে কি নিয়ে আলোচনা করেছে, মূলত টিস্যু কালচার এবং কি রিকম্বিনেন্ট ডিএনএ আলোচনা করা হয়েছে। মূলত এই দুটা টপিক নিয়েই তোমার এই জীব প্রযুক্তি আলোচনা করা হয়েছে। এরপর তুমি যদি দেখো সমন্বয়, দেখো ব্যাস সমন্বয়ে কি কি আছে, হরমোন নিয়ে আলোচনা করেছে, ফাইট হরমোন জিনিসটা কি, অক্সিজেন জীবনের কাজগুলা কি কি, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কোনটি বড় দিনের উদ্ভিদ, কোনটি ছোট দিনের উদ্ভিদ। পাশাপাশি তুমি দেখবে কি এখানে আমাদের শরীরে যে মস্তিষ্ক নিয়ে ভাগ করে দিয়েছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কে কি কি থাকে, থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং সেরেব্রাম। তো এই যে সেরিব্রামতে থাকে, এটা কই থাকে, অগ্র মস্তিষ্কে থাকে। আর পশ্চাৎ মস্তিষ্কে কি থাকে, তিনটা অংশ থাকে, দেখো পন্স, মেডুলা অবলাঙ্গাটা এবং কি সেরেব্রাম। এই যে দেখো একটা হচ্ছে সেরিব্রাম, একটা হচ্ছে সেরেব্রাম, এই যে তোমাদের কাছে প্যাচ লেগে যেতে পারে। তো দেখো অগ্র মস্তিষ্কে যেটা থাকে সেরিব্রাম, এটা আমাদের চিন্তা শক্তিতে খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে থাকে এবং আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করতে সেরেব্রাম কাজ করে থাকে। এরকম যে ভাগ এই যে সেরেব্রাম এবং সেরেব্রাম, এগুলো প্রত্যেকটা ভাগ নিয়ে আমার লেকচার থাকবে এবং প্রত্যেকটা অধ্যায়ের ভিত্তিক লেকচার দেওয়া থাকবে ইনশাল্লাহ। তো এরপরে তুমি দেখো জীবের পরিবহন, এই অধ্যায়টা অনেক বড়। আমি মনে করি তোমরা যদি এইগুলো অধ্যায়ের পাশাপাশি এই দুটো অধ্যায় সমন্বয় এবং জীব প্রযুক্তি করো তাহলে আমার মনে হয় না জীবের পরিবহন দেওয়ার দরকার আছে। তবে অনেক পণ্ডিত আছে যারা বলবে যে না আমি জীবের পরিবহন দিব। তো তারা যদি দিতে চাও তাহলে অবশ্যই এখান থেকে দেখবা যে ব্যাপন অভিশোভন প্রক্রিয়াটা কি কি আছে সেটা নিয়ে তোমাদের পড়তে হবে। পাশাপাশি তুমি দেখবা যে এখানে হৃৎপিণ্ড নিয়ে কথা বলা হয়েছে, হৃৎপিণ্ড দেখতে কেমন, হৃৎপিণ্ড আঁকাতে চিত্রটা কেমন হবে, ব্যাখ্যাটা কেমন, এটা তোমাদের অবশ্যই শিখতে হবে। পাশাপাশি আরবিসি, ডাব্লিউবিসি এগুলোকে তোমার পড়তে হবে, আরবিসি, ডাব্লিউবিসি এগুলা তোমাকে পড়তে হবে, অনুচক্রিকা এগুলো পড়তে হবে, প্লাটিলেট। তাহলে তোমাকে আমি যতটুকু বলতে পারি যে এই জীবের পরিমাণটা অনেক বড় একটা অধ্যায়, যারা আগে থেকে পড়ে আছো তারা অবশ্যই দিবা, কারণ এখানে দেখা যাচ্ছে মাসপেশি, রক্তকণিকা যেগুলো আছে সেখান থেকে এসে থাকে। এরপরে আমি যদি বলি তোমার এই জীবন পাঠ, এখান থেকে এমসিকিউ ম্যাক্সিমাম আসে, যেমন কি ভৌত এবং ফলিত সারগুলো আছে এবং বিভিন্ন যে পর্ব আছে, মোনেরা, প্রোটেস্টায়, ফানজাই, এগুলো যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে অত্যন্ত ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। যেমন স্পোর উৎপাদন হয় কোন পর্ব থেকে, এগুলা থাকে বা কোন রাজ্য থেকে। তো এরপর তুমি দেখবা কি এখানে বৈজ্ঞানিক নামগুলো আছে, যেমন ধানের বৈজ্ঞানিক নাম অরেজাই সেটেভা, তারপর সিংহের বৈজ্ঞানিক নাম হলো প্যান্থেরা লিও। এইগুলো যে কিছু বৈজ্ঞানিক নাম আছে এবং দ্বিপদ নামকরণ কে করেছেন, ক্যারোলাস লিনিয়াস। এইগুলো যে তথ্যগুলা এগুলো আমরা পাবো কি জীবন পাঠ থেকে। তারপর দেখবো খাদ্য, পুষ্টি এবং পরিপাক। দেখো প্রথমে বলছে খাদ্য, তার মানে কি খাদ্যগুলা কিভাবে তৈরি হয়, মাইক্রোমূল উপাদান, ম্যাক্রোমূল উপাদান, এই যেগুলো যে উপাদান কিভাবে তৈরি হয়, কেমন কি, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা দেখবো কি যে কোনো পরিবেশের খাদ্যগুলো যে
তোমার উৎপাদন হচ্ছে, এতে কি ব্যাঘাত ঘটে, কোনো কোনো খাদ্য কোনো কোন গাছে মৃত হয়, এই যে কারণগুলো কি এখানে আমরা দেখব, সেখানে কিভাবে মৃত্যুগুলো হয়। এরপর তোমাদের এখানে দেখবো কি বিএমআই বিএমআর। বিএমআর জিনিসটা কি, এখানে তোমার একটা মান বের হয় এবং মানের সাথে একটা গুণ থাকে যে এটা কি পরিশ্রম বেশি হবে না পরিশ্রম কম হবে না কতটুকু কাজ করবে, এগুলো নিয়ে কাজ করা হয় কি বিএমআর। আর বিএমআই কে এখানে উচ্চতা নিয়ে কাজ করা হয়, যা তোমার দেহের ভারসাম্যতায় খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে বিএমআই বিএমআর। তারপর হলো পরিপাক। এখানে তুমি দেখবা তোমার পরিপাক হচ্ছে এবং এখানে তুমি দেখবা যে দন্ত মানে দাঁত নিয়ে কথাবার্তা হচ্ছে, বিভিন্ন রোগ নিয়ে কথাবার্তা বলা থাকে এখানে। এরপরে দেখবো গ্যাসীয় বিনিময়, যেখানে আমার অ্যালভিওলাস নিয়ে কথা বলা হয়েছে, ব্যাপন প্রক্রিয়া নিয়ে কথা বলা হয়েছে, কয়েকটা রোগ নিয়ে কথা বলা হয়েছে আর কি। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য না। তারপর বললো দৃঢ়তা প্রধান ও চলন। হ্যাঁ, দৃঢ়তা প্রধান ও চলন থেকে এমসিকিউ সিকিউ আসে থাকে। সিকিউ যদি আসে এখান থেকে অস্থি তরুণ অস্থি থেকে সিকিউ অবশ্যই আসবে। সবচেয়ে বেশি আসে হলো সাইনোভিয়াল অস্থি সন্ধি থেকে আসে। এর পাশাপাশি যদি এমসিকিউ দিকে তাকাও বা তুমি ক খ দিকে যদি তাকাও, তুমি দেখবা কি যে অস্থি কাকে বলে, তরুণ অস্থি কাকে বলে, তারপর তুমি দেখবা টেন্ডন কাকে বলে, লিগামেন্ট কাকে বলে, এই যে এগুলা তারতম্যগুলাই এখান থেকে এসে থাকে। এরপরে দেখবে কি তোমার জীবের পরিবেশ, অর্থাৎ জীব কোন কোন পরিবেশে থাকতে পছন্দ করে, জীবের মিথস্ক্রিয়া কেমন, প্রথম শ্রেণী খাদক কোনগুলা, দ্বিতীয় শ্রেণী খাদক কোনগুলা, ধাঙর পড়ছে যে স্ক্যাভেঞ্জার, এগুলা আমরা এখানে পেয়ে থাকবো। এবং পাশাপাশি তোমার এখানে স্তরগুলা যা আছে মিউচুয়ালিজম, তারপর মিউচুয়ালিজম যেগুলো আছে, কমার্সিয়ালিজম যেগুলো আছে, এগুলো কোন অধ্যায়ে পড়বো, জীবের পরিবেশে এগুলো পড়বো। মিউচুয়ালিজম কমার্সিয়ালিজম অত্যন্ত ইম্পর্টেন্ট খ নাম্বারের জন্য। আর সর্বশেষ আমি যদি বলে থাকি যে তোমার এই যে প্রত্যেকটা যে অধ্যায়গুলো আছে এখান থেকে আমি যেগুলো টপিকগুলো বললাম অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এইগুলাই তোমার সিকিউ আসবে, বারবার এখান থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। আমি যেগুলো টপিকগুলো তোমাদের বললাম তোমরা যদি লিখে থাকো তাহলে তোমাদের জন্য অনেক উপকার দেবে। তোমাদের তো এখন সময় নাই যে ঘাটাঘাটি করার, এখন কি আর তোমাদের ওইরকম ভাবে জানার সময় আছে, তা তো নাই। তোমরা কি করবা, পন্থাটা অবলম্বন করবে, স্ট্র্যাটেজিটা অবলম্বন করবে, বেশি জানার দরকার নাই, যেটুকু জানছো এনাফ। এখন তুমি শর্টকাট ভাবে শিখে তোমার মনে করো কি এ প্লাস পেতে হবে। তো এখন জানার থেকে প্রয়োগ করাটাই তোমার কাছে বড় বিষয়। অনেক তো জানছো, যদি জানার ইচ্ছা থাকে তাহলে আবার 9-এ ভর্তি হও, আবার ওখান থেকে ধীরে 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 প্রত্যেকটা শব্দে ভেঙে ভেঙে পড়ো। আর যদি জানার ইচ্ছা খুবই কম থাকে, প্রয়োগ করার ইচ্ছা বেশি থাকে এবং এ প্লাস পাওয়ার খুবই তীব্র ইচ্ছা থাকে, তাহলে রাজু ভাইয়ের সাথে তোমরা লেগে থাকো, ইনশাল্লাহ অনেক ভালো কিছুই হবে। তো আমি এই দেখো একদম সুন্দর শর্ট ভাবে বলে দিলাম, 8টা অধ্যায় থেকে 6টা অধ্যায় বেছে দিছি, যেখান থেকে 6টা সৃজনশীল অবশ্যই ইনশাল্লাহ আসবে এবং এখানে তুমি 5টা অনায়াসে করতে পারবা। পাশাপাশি তোমার যদি ব্যাকআপ লাগে, আমি 3টা অধ্যায় আরো বলে দিলাম, এখান থেকে এগুলো অংশ অবশ্যই আসবে এবং এখানে এগুলো থেকে কি হবে, এমসিকিউ গুলো হবে। তা আমি প্রত্যেকটা অধ্যায় আমি তোমাদের ইনশাল্লাহ পড়াবো, জানুয়ারি 1 থেকে 7 তারিখের মধ্যে আমি এগুলো দেখে দিব। আর পাশাপাশি তোমাদের মনে করো এমসিকিউ সিকিউ প্যাটার্ন প্লাস ক খ এগুলো সবগুলো আমি কি ধরে দেব। আপডেটগুলো ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে যে ভাইয়া কিভাবে পড়াবে, কেমন কিভাবে কি আসবে, এগুলো আমি সব কিছু তোমাদের আমি একদম লিখে লিখে একদম তোমাদের টপিক ওয়াইজ দিয়ে দিব, ইনশাল্লাহ দেখবা 100% ইনশাল্লাহ আসবে। ভাইয়ের উপর বিশ্বাস রাখো, ভালো কিছুই হবে ইনশাল্লাহ। তে এখন আমি তোমাদের মাস্টার প্ল্যান যেগুলো বলবো, এটা বলার আগে কিছু কথা বলে নি। এই যে আমি যে বললাম, এতে দেখা যাচ্ছে অনেকে কিন্তু পড়ে নাই, অনেকে পড়ছে আবার অনেকে পড়ে নাই। যারা পড়ে নাই তাদের জন্য এক কথা থাকবে, যারা পড়ছো তাদের জন্য আরেক কথা থাকবে। হতাশ হবা না, কারণ কি তোমাদের হাতে এখনো 3টা মাস সময় আছে, 3টা মাস অনেক সময়। তুমি যদি একটু নিজের উপর আস্থা রাখো, আমি ইনশাল্লাহ বিশ্বাস করি যে তুমি অবশ্যই এ প্লাস পাবা, যদি ভাইয়ের ডিরেকশন গুলা তুমি মেনে চলো। তো প্রথমে আমি লিখছি মাত্র 3 মাসে আসলে কি সব বিষয়ে এ প্লাস পাওয়া সম্ভব। আমি প্রথমে লিখছি তোমাদের প্রশ্নগুলো লিখছি যে প্রথম মাত্র 3 মাসে আসলে কি সব বিষয়ে এ প্লাস পাওয়া সম্ভব। হ্যাঁ, 3 মাসে এ প্লাস পাওয়া একদম ইজি ব্যাপার। কিভাবে পাবো, কেমনে পাবো, কেমন কেমন কি, এটা তোমার বিষয় না, এটা আমার বিষয়। তোমরা বিশ্বাস রাখো, আমি সুন্দর করে ভেঙে ভেঙে দেব এবং ধৈর্য ধরে থাকলে অবশ্যই তুমি সাকসেস পাবাই পাবা, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো। তারপর বলছে কি ভাইয়া তোমরা প্রশ্ন, ভাইয়া 5 সমান সিলেবাস বাকি, সমস্যা নাই, 5 সমান থাক যে পরিমাণ থাক,
আমি তোমাদের 8টা অধ্যায় সুন্দরভাবে কমপ্লিট করে দিলে তো সিকিউ অংশ কমপ্লিট, এবং এমসিকিউ কই কই থেকে আসবে সেটা যদি আমি বলে দিই তাহলে তো তোমাদের আর টেনশন নাই। অর্থাৎ সবকিছু আমি তোমাদের ধরে দেবো, ব্যাখ্যা করে দেবো, তোমাদের তো আর টেনশন করার দরকার নেই। অনেক পড়া জমে আছে ভাইয়া, তাহলে একটা কি বললাম, পাহাড় সমান সিলেবাস বাকি, একটা হলো কি অনেক পড়া জমে আছে ভাইয়া। জি আমিও বুঝতে পারতেছি তোমার অনেক পড়া বাকি, এই জন্য তো তুমি ভাইয়ের ক্লাসগুলো দেখতেছো, এই জন্য তুমি ভাইয়াকে বলতেছো SMS এ। আমি বুঝতে পারছি দেখে তো তোমাদের সলিউশনটা দিচ্ছি, যে অনেক পড়া জমে আছে, সেটা আমি বুঝতে পারছি। তাই বলে কি তুমি শেষ হবে না তো? জমে আছে তাই কি জন্য আছে? অবশ্যই শেষ করার জন্যই তো জমে আছে। তো তুমি যদি ধীরে ধীরে নিজেকে তুমি অগ্রসর করো, অবশ্যই তোমার এই জমানো পড়া শেষ হয়ে যাবে। কিন্তু ওই কে কি বললো ওটা তোমার দেখার বিষয় না। পড়তে ভালো লাগে না ভাইয়া, যদি এটা যদি থাকে তাহলে আমি কি করবো বলো? পড়তে ভালো লাগে না ভাইয়া, এটা কেমন কি? হ্যাঁ, পড়তে ভালো লাগে না দুটা কারণে। একটা হলো পারিবারিক চাপ, বন্ধু বান্ধবের চাপ, এগুলোর কারণে। আরেকটা চাপ হলো কি, তোমার ভাই আমি কিছু শেষ করি নাই, এমনি শেষ করো নাই, তারপরে আরো টেনশন, এই যে শেষ করি নাই, টেনশনে তোমার পড়াশোনা হচ্ছে না, তাহলে কি অনেক পড়া জমে আছে, পড়তে ভালো লাগে না ভাইয়া। তাহলে টেনশন থাকা যাবে না, কোনো চাপ থাকা যাবে না, চুপচাপ থাকো, ইনশাল্লাহ ভালো কিছুই হয়ে যাবে। আচ্ছা, আমি যে বায়োলজি নিয়ে কথা বলতেছি, শুধু কি এগুলো কি বায়োলজি বিষয়ে বলতেছি না তো? এখানে তোমার কি কি থাকবে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, প্রত্যেকটাতে একই স্ট্র্যাটেজি ফলো করলে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবা। সবচেয়ে কি ভাইয়া, টেস্ট রেজাল্ট খারাপ, এটা আমিও স্বীকার করি, আমার সময় আমিও রেজাল্ট খারাপ করছি। আমি যখন SSC তে টেস্ট পরীক্ষা দিছি, আমি একদম ওই সেই লেভেলে খারাপ করছি, কিছুই শেষ হয় না। লাস্টে কি করে, লাস্টে 2-3 মাস আমি সেইভাবে পড়ে আলহামদুলিল্লাহ SSC তে আমি তোমার 95+ মার্ক তোমার পাইছি। কিন্তু এই যে 95+ যে পাইছি, এটা কি এমনি এমনি পাইছি না, অনেক লাস্টে অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু টেস্ট রেজাল্টে কি করছি, কোনো মতে শেষ করে পার করে যাচ্ছি, যে না হয় আগে টেস্ট পরীক্ষা পার করতে হবে, তাছাড়া কি কলেজে এই স্কুলে যে টিচার আছে গালি দেবে বা আটকে দেবে, এই ভয় যান পার হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা তো অবশ্যই পার হয়ে যাচ্ছ, এই জন্য তোমরা বলতেছো ভাইয়া টেস্ট রেজাল্ট খুবই খারাপ। তোমার ভয় নাই তো, ধীরে ধীরে শেষ হয়ে যাবে। সর্বশেষ কথা এখানে আমি কিছু লিখছি, SSC এক্সাম। তোমার SSC এক্সামে অনেক কিছু ভাবতে পারে যে ভাইয়া SSC এক্সামে কেমন কি। আমি লিখছি ইজ নট এ সিলেকশন টেস্ট, মানে এটা কোনো সিলেকশন হচ্ছে না। তুমি অ্যাডমিশনও বসছো, অ্যাডমিশন পরীক্ষা কি হয়, অনেকজন বসে, তার ভিতরে কয় সিলেকশন করা হয়, যারা ভালো পরীক্ষা দেয় তাদের মধ্যে একটা লিস্ট থাকে, যে না আমি আমার বিশ্ববিদ্যালয়ে 1300 জন নিব, আমার মেডিকেলে 1000 নিব, আমার মেডিকেলে 250 জন নিব, এই যে একটা সিলেকশন থাকে, লিস্ট থাকে। কিন্তু SSC এক্সামে কি কোনো লিস্ট আছে বলতো? SSC এক্সামে কোনো লিস্ট আছে না, এটা কি এক ধরনের অ্যাডমিশন টেস্ট না। তাহলে এটা কি? ইট ইজ এ মেরিট টেস্ট, এটা হলো এক ধরনের মেরিট টেস্ট। তোমার সিরিয়াল থাকবে রাজশাহী বোর্ডের মধ্যে, তুমি যদি টপ লেভেলে মানে 1 থেকে 10 এর মধ্যে ওটা থাকবে, 200 এর মধ্যে থাকলে ওটা থাকবে, মানে এটা হলো এক ধরনের মেরিট টেস্ট, নট সিলেকশন টেস্ট। এখন কথা হলো ভাইয়া, হাউ টু স্টার্ট দ্য প্রিপারেশন। তাহলে ভাইয়া আমি তো এতক্ষণ খুবই ভেঙে বসছিলাম, আপনার কথা শুনে আমার সাহস হয়ে গেল, আপনার কথা শুনে আমি ইন্সপিরেশন হলাম, অনেক সাহস এসে পড়ছে। তাহলে এখন আমি কিভাবে স্টার্ট করবো পড়াটা? এটা কি হাউ টু স্টার্ট দ্য প্রিপারেশন, আগে বোঝো এই জিনিসটা কি। তো আমার কাছে এখন প্রশ্ন করছো, ভাইয়া আপনি এতগুলো কথা শুনছি, তাহলে আমি কি করবো? এই যে হাউ টু স্টার্ট দ্য প্রিপারেশনটা কিভাবে নেব? তোমাকে আগে বুঝতে হবে যে SSC এক্সাম জিনিসটা কি। তুমি যদি SSC এক্সাম জিনিসটাই না বোঝো, তাহলে তো তোমার লাভ নাই। তুমি বর্তমানে যে ইস্যু নিয়ে কাজ হচ্ছে তোমার বাংলাদেশের যে রাজনৈতিক সেক্টরগুলা, তো তুমি যদি রাজনীতি জিনিসটাই না বুঝো, তাহলে ওখানে থেকে তো লাভ নাই। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে আগে বুঝতে হবে SSC এক্সামটা জিনিসটা কি। SSC এক্সাম জিনিসটা কি? এটা একটা পাবলিক এক্সামের মতো, সবাই এখানে এক্সাম দেবে, এবং বোর্ড থেকে যে পরীক্ষাটা দেবে এটা জানে যে এখানে ভালো ছাত্র পরীক্ষা দেয়, খারাপ ছাত্র পরীক্ষা দেয়, মিডিয়াম ছাত্র পরীক্ষা দেয়। যদি শুধুমাত্র বেস্ট স্টুডেন্টের জন্য যদি প্রশ্ন করতো, তাহলে তো যেগুলো মিডিয়াম আছে, লো কোয়ালিটি আছে, তারপর কিছু করতে পারবে না। প্রশ্নটা স্ট্যান্ডার্ড করে যে হ্যাঁ ভালো ছাত্ররা পাবে, মিডিয়াম ছাত্ররাও পারবে। এজন্য তোমাকে মাথা ঠান্ডা করে রাখতে হবে। তাই তোমার কি করতে হবে? তোমার টাইম লাইন মাথায় রাখতে হবে, যে হ্যাঁ আমার পরীক্ষা কবে, এতদিন পর, আমার সিলেবাস কতটুকু বাকি, এতটুকু। তাহলে একটু ধীরে 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 ভাবে চলতে হবে, টাইম লাইনের দিকে তোমাকে সচেতনতা থাকতে হবে। আমি বলছি কি পাবলিক এক্সাম, SSC এক্সাম এক ধরনের কি এক্সাম? পাবলিক এক্সাম। এখানে কি বলছি? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, ভাইয়া অত্যন্ত ইম্পর্টেন্ট, 100%। তুমি যে বোর্ডে থাকো, রাজশাহী বোর্ডে, হ্যাঁ আমার এর আগে
20 সেশন, 21 সেশন, 22 সেশন, 23 সেশন কি কি প্রশ্ন আসছে, কই থেকে আসছে, কিভাবে হয়েছে কোশ্চেন। যেমন তুমি যদি দেখো জীবের প্রজনন, দেখবা পুং গ্যামেটিফাইড থেকে বারবার কোশ্চেন আসছে, স্ত্রী গ্যামেটিফাইড থেকে প্রশ্ন আসছে, পর গায়ন থেকে প্রশ্ন আসছে, এবং জবা থেকে প্রশ্ন আসছে। তার মানে কি তোমার বেলা কি অন্য গ্রহ থেকে প্রশ্ন আসবে না, এইগুলোর ভিতর থেকে আসবে, এবং আমি 100% শিওর এর ভিতর থেকে আসতে হবে। কারণ কি, কারণ আগের গুলো এইভাবে চলে যাচ্ছে, ওই প্যাটার্নে চলে যাচ্ছে। আর যে কোশ্চেন করবে সে কি হাওয়াই থেকে কোশ্চেন করবে না, সে বের করে অ্যানালাইসিস করবে যে না এখান থেকে বারবার আসছে, তার মানে এই টপিকটা ইম্পর্টেন্ট, সেও নতুন করে ওখান থেকে তুলে দিবে। তার মানে কি তোমার প্রথমে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালোভাবে অ্যানালাইসিস করো, হুবহু ওটাই দিবে না, প্রশ্ন ঘুরাবে, কিন্তু অ্যান্সারটা কি হবে ওইরকমই হবে। তো এটার কত পার্সেন্ট কমন পাবা, 80 থেকে 90%, অনেক সময় 95% কমন পেয়ে যেতে পারো। আর যদি ভাগ্য খুব খারাপ হয় দেখা যাবে তাও 60% কমন পাবা, কিন্তু ভাগ্য খারাপ হয় না, ইনশাল্লাহ সবসময় ভালো হয়। তে তুমি দেখবা এরকম হবে। তো এটা হওয়ার আগে যে এরকম যে আমি বললাম, এরকম বলার পর অনেক একদম শেষ দুঃখে, ভাইয়া কি অবস্থা যদি হয়, কেমন কি হয়, এরকম একটা মাথার চিন্তা থাকবে। এই জন্য আমি কিছু বলছি, কিছু পূর্ব সত্য তোমাদের আগে কিছু পূর্ব সত্য দিয়ে দিচ্ছি। কতদিনে, 2 থেকে 2.5 মাসে, কারণ তোমার পরীক্ষার সময় এখন আছে 3 মাসের উপর। তার আগে আমি 2 থেকে 2.5 মাস দিয়ে দিছি, কারণ তুমি যদি 2 থেকে 2.5 মাস ভাইয়ের উপর বিশ্বাস রাখো তাহলে অবশ্যই ভালো কিছু হবে। তো তোমার প্রথম কাজটা হবে কি পূর্ব সত্য, সেটা নেভার কম্পেয়ার ইউর সেলফ ইফ উইথ এনিওয়ান, ফোকাস অন সেলফ স্টাডি। তুমি পড়াশোনা করতেছো তুমি নিজের থেকে, কারোর সাথে কম্পেয়ার করবে না, কারোর সাথে কি করবে না। সে একদিনে 3 অধ্যায় শেষ করলো, আমি ভাইয়া একটা অধ্যায় শেষই করতে পারলাম না। সে 5 অধ্যায় শেষ করছে, ভাইয়া আমি একটা অধ্যায়ের অর্ধেক অংশ শেষ করতে পারি নাই। ভাইয়া আমার মাইটোকন্ড্রিয়া পড়তে পড়তে দিন যায়, তাই সে কি করে, জীবের প্রজনন অংশ শেষ, সে বংশগতি অধ্যায় শেষ, আমি তো কিছু করতে পারি নাই। নো, কোনো কম্পেয়ার করবে না। দিন শেষে খেলা হবে কোথায়, পরীক্ষার রুমে, হল রুমে। হল রুমে যে নিজে প্রেজেন্ট করতে পারবে, পার্টিসিপেট করে ভালোভাবে দিয়ে আসতে পারবে লিখে, সেই উইন। তার আগে যে যত কথাই বলুক না কেন লাভ নাই। তাহলে কি বললাম, যে তোমার নেভার কম্পেয়ার ইউর সেলফ, তোমার যে কম্পেয়ারটা করতে হবে নিজের উপর কম্পেয়ার করতে হবে, অন্যজনের উপর কম্পেয়ার করা যাবে না। তারপর কি, হাউ টু ডেলিভার ইন দ্য এক্সাম হলে, যে কেমন যে বললাম, তুমি যদি ডেলিভার দাও কেমন ভাবে ডেলিভার দিবা, সর্বোচ্চ ভাবে দিবা, কারোর সাথে কম্পেয়ার করবে না, ভালোভাবে দিবা, ইনশাল্লাহ ভালো কিছু অবশ্যই পাবে। আমি কিছু না এত এক্সাইটেড হচ্ছি বলো তো, কারণ এই যে আমি যেটা বলতেছি এটা বাস্তব। যারা পণ্ডিতগিরি করবা তারা ধরা খাবা, যারা ভাইয়ের কথা শুনবা তারা অবশ্যই উপকার হবে। কারণ কি, ভাইয়া তো এরকম ভাবে কিছু স্ট্র্যাটেজি ফলো করে বেড়ে যাচ্ছে এবং এসএসসিতে ভালো মার্ক তুলছে। তুমি যদি এসএসসিতে A+ না পাও, যারা মেডিকেল প্রিপারেশন দিবা তারা কিন্তু ধরা খেয়ে যাবে। কারণ কি, এসএসসির উপরে মার্ক থাকে, 2-3 মার্ক থাকে। তো তুমি যদি এসএসসি খারাপ করো তাহলে তুমি মার্ক কম পাবাই। আবার তুমি যদি তোমার মনে করো এসএসসি তো পরের কথাই বললাম, এসএসসিতে তোমার এখানে এর উপর অনেক মার্ক থাকে, অনেক মার্ক, হিউজ। এটার উপর মনে হয় 50 বা 100 এরকম মার্ক থাকতে পারে। তো এটার উপর তাহলে তোমার মার্ক কাটা যাবে। তুমি যদি 4.80 পাও, 4.90 পাও, তোমার মার্ক কি কাটা যাবে না? অবশ্যই কাটা যাবে। এই জন্য দেখা যাবে 3 মার্ক নাই। তো তুমি মেডিকেলে বসার আগে তোমার 3 মার্ক নাই, কেমন খারাপ লাগবে না? তো এটা যেন না হয় তার জন্য ভাইয়া অনেক আগেই তোমাদের সতর্কতা দিয়ে দিচ্ছে। যারা শুনবে না তারা অবশ্যই এক সময় যা বুঝতে পারবে যে ভাইয়া কি বলছিল এখন না বাস্তবায়ন হয়ে যাচ্ছে। তো তোমরা দেখবা A+ অবশ্যই তুলতে হবে, এবং ভাইয়া যে পন্থায় চেষ্টা করে তুলছে তোমরা সেই পন্থা অবলম্বন করবা। তো দেখো এই যে এগুলো আমি কথা বলছি, তোমার অধ্যায়গুলো নিয়ে কথা বলছি, এখন আমার মাস্টার প্ল্যান, এই যে মাস্টার প্ল্যান করলে ভাইয়ার মতো 95% তুলতে পারবা, অর্থাৎ 95 মার্ক প্লাস তুলতে পারবা। কোন পন্থা তুমি এখন দেখো, স্টেপ অন, স্টার্ট উইথ টেস্ট পেপার। অর্থাৎ এখন কিন্তু টেস্ট পেপার এক্সামও শেষ, সবার হাতে হাতে এখন টেস্ট পেপার আছে, যে বিভিন্ন তোমার স্কুল, বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে টেস্ট পেপারের মধ্যে। তুমি কি করবা, প্রত্যেকটা অধ্যায় বের করবা, সুন্দর করে ক খ এমসিকিউ সৃজনশীল সুন্দর করে বের করা দেখবা, সলভ করবা। তাহলে কি, স্টার্ট উইথ টেস্ট পেপার। তুমি যখন শুরুটা করবা, কি দিয়ে শুরু করবা, টেস্ট পেপার বের করবা, বই নিবা, সুন্দর করে অ্যানালাইসিস করে করে সলভ করবে। এখন ভাইয়া আমি তো বুঝতেছি না কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট, না ওটা দরকার নাই। তোমার যদি এখন সমস্যা হয়, ভাইয়া আছে ইনশাল্লাহ, নতুন আরো কিছু আপডেট হবে, তোমরা দেখতে পারবা এবং ভালো কিছু হবে। স্টেপ 2,
ফাইন্ড আউট করো হটেস্ট চ্যাপ্টার বা টপিক। তোমার খুঁজতে হবে যে বিগত বছরগুলো কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। যদি জীবকোষ টিস্যু দেখো, দেখবে মাইটোকন্ড্রিয়া থেকে আসছে, প্লাস্টিক থেকে আসছে। যদি কোষ বিভাজন দেখো, দেখবা যে মিওসিস থেকে আসছে, মাইটোসিস থেকে আসছে। এই যে তুমি যে খুঁজে খুঁজে হটেস্ট টপিকগুলো বের করলে, এগুলো যদি ফাইন্ড আউট করতে পারো, তুমি মার্ক ইজিলি হাইস্ট মার্ক তুলে ফেলতে পারবা। এরপর কি স্টেপ 3, কোনগুলো তুমি পড়ো বা পারো না, কোনগুলো তুমি পারো না। অবশ্যই অনেকে দেখতেছে একবার অনেকগুলো পারে, স্কিপ করে যাচ্ছে, আমি পারি পারি পারি, অনেকে পারি না। যারা অনেকগুলো অধ্যায় পারো না, তাদের জন্য থাকবে এক কথা, যারা পারো তাদের জন্য তো ইজি হয়ে গেল। যারা পারো তারা ধীরে ধীরে পড়ো, ভালো কিছু। বা যারা পারো না তারা অবশ্যই ভাইয়ের সাথে লেগে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। স্টেপ 4, ছোট ছোট টার্গেট নাও, জাস্ট নিজের সাথে কম্পিটিশন করো। অন্যের সাথে কম্পিটিশন করে তুমি কি করবা? সে 5 লেভেল নিচে, তুমি সাপ্লি করে পড়ে থাকো, লাভ নাই তো। তুমি নিজের উপর কনফিডেন্স রাখো। তো এই যে ছোট ছোট টার্গেট নাও, জাস্ট নিজের সাথে কম্পিটিশন করো। তো তুমি টার্গেটটা নিবা যে ভাইয়া আজকে আমি জীবের বংশগতি থেকে কি পড়বো, ডিএনএ অংশটুকু পড়বো, শেষ, সুন্দরভাবে পড়ে শেষ করে ফেললাম। আজকে আমি এই টপিকটা পড়বো, কি রিকম্বিনেন্ট ডিএনএ, শেষ, ওইটুকু পড়ে শেষ করে ফেললাম। এই যে একটা ছোট ছোট টার্গেট নিবা, দেখবে ছোট ছোট টার্গেট নিয়ে অনেক বৃহৎ আকার ধারণ করে। এরপর কি, পারফেক্টের সময় নাই, বরং বারবার রিভিশন করো। আমি 2টা অধ্যায় সেই পারি, আর 3-4টা অধ্যায় পারিই না, ওটা তো দরকার নাই। তুমি পারফেক্ট খুঁজতে যাচ্ছ, প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে পড়ার দিকে যাচ্ছ। আরে ভাই, এখন কি ওই সময় আছে? ওই সময় থাকলে 9-10 যাও, 9-এ চলে যাও, ধীরে ধীরে তোমার ব্যাখ্যা সহ সুন্দর করে পড়ে দিয়ে আসবো। কিন্তু এখন তো ওই সময় নাই। এখন তোমার সময় হলো একটা স্ট্র্যাটেজি ফলো করে সর্বোচ্চ মার্ক তোলা। তো এটাতে কি হবে, তুমি রিভিশন দিতে হবে বারবার, এবং কোন কোন টপিক বারবার আসবে এক্সামে সেগুলাকে শেষ করতে হবে। তে এ পন্থা অবলম্বন করতে হবে। স্টেপ 6, অযথা সময় নষ্ট করো না, এখানে সেখানে দৌড়াদৌড়ি করো না। বিকেলে একটু যদি খেলাধুলা যারা করো, অবশ্যই খেলাধুলা করবে। আর এছাড়া কোচিং সেন্টারে তো এখন মনে করো দৌড়াদৌড়ি ছাড়া কিছুই হচ্ছে না, শুধু যা এক্সাম দাও আর আড্ডা মাড্ডা দিয়ে চলে আসো। কিন্তু সর্বশেষ যদি এসএসসি তে আমার যদি বায়োলজি রেজাল্ট খারাপ হয়, যে আবার বললাম মেডিকেল রেজাল্ট, হাই রে, যাদের স্বপ্ন, বাবা মার স্বপ্ন, তারপরে ছোট ভাইদের, তোমার যাদের স্বপ্ন আছে, তারা যদি মিস করে ফেলো, অসংখ্য কষ্ট লাগবে, অনেক কষ্ট লাগবে, অনেক বলে বোঝাতে পারবো না। তে তোমরা সময়টা নষ্ট করবা না। প্রত্যেকটা যে কথা বলছি, এটা শুধুমাত্র আমার বায়োলজির জন্য বলতেছি না, এটা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রির জন্য বলতেছি। তবে আমি ভাই একটা কথা বলে রাখি, এই যে ম্যাথ জিনিসটা, এটা তুমি কি করবা, ডেইলি প্র্যাকটিস করবা, কারণ ম্যাথ জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। দেখা যাচ্ছে ম্যাথ করতেছো হঠাৎ করে ভুলে যাচ্ছ। তোমাদের অবশ্যই এগুলো প্রত্যেকটা কথা মাথায় রাখবা, এতে তোমরা শুধুমাত্র বায়োলজির জন্য সব সাবজেক্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি, আমি যতগুলো কথা বললাম, তোমরা যদি শুনে থাকো, অবশ্যই তোমরা উপকৃত হবা। এবং যারা মনে করো দেখবা না, তা অবশ্যই বন্ধু বান্ধবদের বলে দিবা যে না, এটা অনেক উপকার হবে। এটা তুমি যদি উপকার হও, অবশ্যই তুমি বুঝতে পারবা, এটা ভাইয়ের বলতে হবে না। তবে সর্বশেষ যে কথাগুলো বলি, যে এই যে আমি যে তোমাদের নতুন বছরের জন্য একটা যে নতুন একটা প্ল্যান সাজিয়ে দিলাম, এটা অনেক কার্যকর হবে যারা বাস্তবায়ন করবা। তো আমি একটা তোমার টার্গেট নিচ্ছি, যে তোমাদের সে সময় অনেক জনের, কারণ কি এবার এসএসসি এক্সাম আগের মতো হবে না ভাইয়া। আগে যেমন পরীক্ষা দিয়েছো, ওই দিক তাকাইছে, এখন ওই সময় নাই। কারণ এখন প্রশ্ন হার্ড হবে একটু, এবং পরীক্ষার গার্ডও হার্ড হবে, খাতা কাটাও হার্ড হবে, কারণ সময়টা একটু চেঞ্জ হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারতেছো। তো এই যে সময় চেঞ্জ হয়েছে, প্রশ্ন হার্ড হবে, গার্ড করা হবে, পাশাপাশি আমার মেডিকেলের চান্স পেতে হবে। তো এই টেকনিকটা আমি বলতে পারি যে আমি যেগুলো অধ্যায় আমি তোমাদের দিচ্ছি, এগুলো তো অবশ্যই ইনশাল্লাহ আসবে, পাশাপাশি আরো তো ব্যাকআপ রেখে দিছি। তা আমি প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে আমি এমসিকিউ, সিকিউ, প্রত্যেকটা শব্দ সুন্দর করে ভেঙে ভেঙে আমি তোমাদের পড়ে দেবো, একদম 2 থেকে 2.5 মাস সময়ের মধ্যে। তো এটার জন্য কি থাকবে না থাকবে সামনে আপডেট তোমরা দেখতেই পারবা। তবে আমি তোমাদের জন্য এই যে জীবের প্রজনন অধ্যায়টা আমি ইউটিউবে এবং ফেসবুকের টিম পেনাম পেজে আমি ছেড়ে দেব। টিম পেনাম পেজে, এফবিতে এবং ইউটিউবে ছেড়ে দেব। তোমার হলো জীবের প্রজনন অধ্যায়টা, এটা তুমি জানুয়ারি 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আমি টার্গেট রাখছি, 1 সপ্তাহের মধ্যে একটা অধ্যায় শেষ করে দিব। শুধু শেষ নয়, একদম বেসিক থেকে তোমার একদম এসএসসি যতটুকু লাগে সেটা শেষ করে দিব। এমসিকিউ সিকিউ কমপ্লিট, একটা প্রপার গাইডলাইন পেয়ে যাবা, এবং সম্পূর্ণ অংশ তুমি ইনশাল্লাহ সলভ করতে পারবা। আমি এর জন্য কয়েকটা ক্লাস রাখছি 1 সপ্তাহের মধ্যে, এমসিকিউর জন্য, সিকিউর জন্য। তার আগে
অধ্যায়ের উপর একদম প্রো হওয়ার জন্য ক্লাস রাখছি, যা তোমাকে 100% প্রিপেয়ার করে তুলবে। তো তোমার জীবের প্রজনন আমি ক্লাসটা ছাড়বো, তারপরে হয়তো আরেকটা ক্লাস ছাড়তে পারি। এরপর আমি ইনশাল্লাহ এগুলো একটা প্যাকেজ সিস্টেম করব। ইনশাল্লাহ তোমাদের আমি একদম যেহেতু আমাদের পরীক্ষা সময় হলো এপ্রিলে, তার আগে কি দেখবো কি জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3টা মাস সময়। তার মধ্যে এই মার্চ মাসে হলো রোজা, রোজার সময় অনেক সময় ক্লান্ত হয়ে যাবে অনেকে, ক্লান্ত যেন না হয় ওই জন্য আমি 2 থেকে 2.5 মাস বলছি, যে 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে আমি সুন্দর করে শেষ করে দেবো এবং তোমরা অনেক ভালো কিছু করতে পারবা। আমি শুধু 6 অধ্যায় শেষ করবো না, আমি টোটাল 14 অধ্যায় সুন্দর করে শেষ করে দেবো। তার ভিতরে 8টা অধ্যায় হলো সিকিউ এমসিকিউ, জ্ঞানমূলক অনুধাবন শেষ, আর বাকি যেগুলো আছে এগুলো এমসিকিউ প্লাস তোমার জ্ঞানমূলক অনুধাবন, এগুলো শেষ করবো। আর সিকিউ যদি আমি একটু বলে দেবো যে এখান থেকে সিকিউ আসবে। তো আমি সম্পূর্ণ যদি তুমি লেকচারটা দেখো বোঝো, তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে শেয়ার করবা এবং তোমরা সবাই জয়েন হয়ে যাবে টিম পেনাম পেজের সাথে। টিম পেনাম ইউটিউব এবং ফেসবুকে জয়েন হয়ে যাবে এবং ছড়িয়ে দিবা। কারণ কি দেখো ভাইয়া যে পরিমাণ কষ্ট করতেছে অবশ্যই তোমাদের সফলতা পাওয়ার জন্য, কারণ নতুন বছরের নতুন হাসি তোমাদের এখন এসএসসি এক্সাম। তোমরা এসএসসি এক্সামে যদি ভালো করো তোমরা আজীবন তোমরা একদম বলতে গেলে একদম অনেক ভালো যাবে, যে না আমি রাজু ভাইয়ার বায়োলজি থেকে কিছু শিখতে পারছি। এবং পরবর্তীতে যারা মেডিকেল আছে তারা অবশ্যই উইন হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভাইকে সাপোর্ট করবা এবং ভাইয়ের সাথে থাকবা, আর অবশ্যই তোমরা আমার কথাগুলো মেনে চলবা। আসসালামু আলাইকুম।